হ্যাঁ, আমি প্রথমেই আপনাদের বলবো যে যে ঘটনাটি কালকে ঘটেছিল সেটা খুব খারাপ ঘটনা, খুব দুঃখজনক। কারণ যে মেয়েটি মারা গেছে তার ডেথ সার্টিফিকেট খুব তাড়াতাড়ি হোক আমরাও চাই, কিন্তু যেভাবে রাস্তায় মারা যায় সেটা একটু কন্ট্রোভার্সি ছিল। যেমন আপনার এলাকার মধ্যে ছড়িয়ে গেছে এবং ওরাও যারা অভিযোগটা করেছে, রাজু বিশ্বাসের ফ্যামিলি, তারাও কিন্তু ওদেরকে বলেছিল যে আমাদের একটা সন্দেহ হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে। তো তারা এক সময় বলল যে এর পেছনে অন্য কোনো কারণ আছে। আর গতকাল আমরা জানতে পারছি যে ওরা এখানে দেখাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে পার্টিকুলার। আর আপনাদেরকে আমি গতকালের ওদের যে ফর্মটা ছিল, যে ফর্মটা আমাদের ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য দেওয়া হয়, এটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরবো। ঠিক আছে, এখানে দেখুন হাইলাইট করা আছে। ঠিক আছে, এখানে হাইলাইট করা আছে, উপরে আছে আপনার নিচের দিকে দেখুন মিডিলে ন্যাব অফ হাজব্যান্ড। হাজব্যান্ডের নাম ওই ফর্মটার মধ্যে ছিল না, আমি সেটাও আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, এইবার আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ফর্মটারই যে যারা অ্যাপ্লাই করেছিল। তো কালকে মিডিয়ার মধ্যে যে দেওয়া হয়েছিল এই ফর্মটাকেও মিডিয়াতে শো করা হয়েছিল। তো আমি স্ক্রিনশট করে এটাকে প্রিন্ট করি। তো এখানে আপনারা দেখতে পাবেন, এখানটাতে দেখুন, এখানটাতে আছে হাজব্যান্ডের নাম চাচ্ছে, না হলে ওয়াইফের। তো উনি যে মারা গেছে তার তো হাজব্যান্ড ছিল আমরা জানি। তো এখানটাতে ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, এটা কিন্তু তাদেরই সই করা, এই যে রাজু বিশ্বাসের সই। ঠিক আছে, আমি স্ক্রিনশট করে বের করেছি। এবার এই জায়গাটাতে কিন্তু ফিল আপ করা নেই, হাজব্যান্ডের নামই নেই। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টে আমি যাব। সেখানে আপনার আছে হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাট দ্য টাইম অফ দ্য ডেথ। এখানে কি আছে? ইসলামপুর বাবুপাড়া। এই বাবুপাড়া যে জায়গাটা আছে এটা কিন্তু আমার সংসদে পড়ে। তার মানে এখন আমারও চিন্তা হচ্ছে যে এটা আমি দিতে পারবো না উনি দিতে পারবে, মানে এখানে কতগুলো কনফিউশন আছে। আরেকটা পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে কজ অফ ডেথ দেখুন, অ্যাক্সিডেন্ট আছে এখানে। ঠিক আছে, যারা বলছিল কদিন আগে যে এটা অ্যাক্সিডেন্ট না অন্য কোনো ঘটনা, আজকে তারাই বলছে অ্যাক্সিডেন্ট। এবার হাজব্যান্ডের নাম নেই। এবার এটা তো তদন্তের বিষয়। একটা দিনে কেউ হুট করে এসে বলে দিবে যে আপনি হচ্ছে আমাকে এখনই সই করুন, আর সে রাস্তায় ছিল, বিডিও অফিস থেকে আসছিল, রাজু বিশ্বাস সেখানে গিয়ে তাকে বলছে সই করুন। তো আমি আপনাদের জনগণের কাছে আমি বলবো, দর্শকদের কাছে বলবো, আপনারা এটা বিচার করুন যে যে কোনো কাগজে যেভাবে এভাবে সেভাবে সই করা যাবে না তদন্ত করে। কারণ এখানটাতে আমি আপনাদের আরেকটা কাগজ দেখাবো, ওই ফোনটা করছি। কয়েকটা কাগজ, আচ্ছা আমি এটা দেখাচ্ছি। এটা ডেথ সার্টিফিকেট। এখানে কিন্তু শুধুমাত্র এই যে আপনি দেখুন, এখানে এখানে কিন্তু প্রধানের সই দরকার হয়, এখানে কিন্তু মেম্বারের সই দরকার পড়ে না। আমি এইটুকু বলবো যে এখানে প্রধান কি করছে, এই ফর্মের মাধ্যমে, এই যে ফর্ম, এই ফর্মের মাধ্যমে, ফর্মটা হচ্ছে যে মেম্বারের এলাকায় মারা যাবে বা কিছু হবে তার সম্পূর্ণ দায় দায়িত্ব, সে কীভাবে মারা গেল, যদি কোনো সময় আগামী দিনে পুলিশি ইনকোয়ারি হয় প্রধান কি বলবে, এই ফর্মটা দেখাবে। আর এই ফর্মটা দেখিয়ে সে কী করবে, নিজের সব দোষটা ঝেড়ে ফেলবে যে না এই মেম্বার এখানে সই করেছে, আমি সেটা দেখে আমি ফাইনাল কাগজে সই করেছি। এটা হলো ডেথ সার্টিফিকেট। আপনারা দেখেছেন কালকে কিন্তু আমাদের যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছেন অসীমা পাল, তিনি বলেছেন এটা আমি কিন্তু মেম্বারের সই ছাড়াও দিতে পারি, কিন্তু নিয়ম আছে তাই আমাকে করতে হচ্ছে। তা আপনি নিয়ম যখন এত ভালোভাবে জানেন, তাহলে আপনার তো বোঝা উচিত ছিল, আপনার কাছে অ্যাপ্লিকেশনটা গেল কিছুক্ষণের মধ্যে, 1-1.5 ঘন্টার মধ্যে, সেই অ্যাপ্লিকেশনের তদন্ত না করে মেম্বারকে আপনি না জানিয়ে আপনি শোকজ করলেন। এটা সম্পূর্ণ চক্রান্ত আপনার। আমরা বিরোধী দল করি, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আজকে 2026 কাছাকাছি আছে, এই জন্য আপনারা আমাদের বিভিন্ন চক্রান্তের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা করছেন। কিন্তু আমি দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা এর বিচার করবেন। অনেকগুলো প্রশ্ন এখানে ঘুরে বেড়াচ্ছে, আর সবচেয়ে জটিল যে প্রশ্ন যেটা হচ্ছে, আমরা যেটা শুনলাম, যেটা ওরা অ্যাক্সিডেন্ট যেটা দেখানোর চেষ্টা করছে, হয়তো বা এটা সত্যিকারেরই অ্যাক্সিডেন্ট, আমরা সেটাতে যাব না। আমরা শুনেছি এটার একটা ক্লেম পায়, যেটা কোম্পানি অ্যাক্সিডেন্ট হলে যে কোনো কোম্পানি, বিমা কোম্পানি থেকে বড় একটা অ্যামাউন্ট ক্লেম পায়। এবার সেখানে প্রশ্ন হচ্ছে যে ক্লেমটা যখন পাবে তাহলে তো লিগ্যাল হেয়ারের ব্যাপারটাও থাকে। এবার এখানে রাজু বিশ্বাস নিজের নাম রাজু বিশ্বাস নিজের নাম দিচ্ছে। এবার আমি আরেকটু আপনাদের দেখাবো, এই জায়গাটা দেখুন, এই যে এখানে হাইলাইট করা দেখতে পাচ্ছেন, এটা আমি অন্য কিছু দেখাচ্ছি, কিন্তু এটা অন্য কারো ডেথ সার্টিফিকেট। এখানে হাজব্যান্ডের নাম আছে কিন্তু, বা ওয়াইফের নাম থাকে। তার মানে আমি এই ফর্মটাতে হাজব্যান্ডের নামটা দিব, তারপরে এখানে নামটা উঠবে। আর যদি আমি এখানে ভুল নাম দেই বা এখানে না কিছু দেই, তার মানে এখানে উঠবে না। কালকে সেই লোকটা যদি, ওনার হাজব্যান্ড যদি সত্যিকারের থাকে, সে তো আসবে, ক্লেম করবে। ক্লেম কাকে করবে? উনি কেস করবে, আইনের যাবে।
কারণ টাকা পয়সার ব্যাপার আছে, ওনারও তো একটা, উনি তো লিগ্যাল হেয়ার হচ্ছে, যদি থাকে উনি যে আমিও অংশীদার, তাহলে এই সার্টিফিকেটটা যদি ওনার নাম না থাকে তাহলে ওনাকে অনেক দূর দৌড়াদৌড়ি করতে হবে, কেস করতে হবে, আর কেস করার পরে আইনি জটিলতা কাটিয়ে সেই জায়গাটাতে ওনাকে জিতে আসতে হবে, সেটা লম্বা প্রসেস। আর সবচেয়ে যে বাজে অবস্থায় পরিস্থিতিতে পড়বে সেটা হচ্ছে আমাদের এই মেম্বার, কারণ সইটা তার এই ফর্মের মধ্যে সইটা তারই থাকছে, ফাঁসবে কিন্তু তিনি। তাহলে আমি আপনাদের কাছে এইটুকু জিজ্ঞেস করতে চাই, এই সইটা কি করা, মানে না বিবেচনা করে না তদন্ত করে সই করাটা কি যায়? এটা খুব দুঃখজনক ঘটনা। আমরাও চাই তারা পাক, তাদের পরিবার গরিব, ক্লেম পাক ওরা, কিন্তু যারা যারা অংশীদার, এই যে ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা আছে আমরা শুনেছি, সঠিক যারা যারা লিগ্যাল হেয়ার আছেন তারা পান, তারা ফর্মটা ঠিক করে ফিল আপ করুন, আমাদের মেম্বার তদন্ত করবে। আর বিরোধী দলনেতা হিসাবে আমার যা কাজ, আমি তদন্ত করে এই আপনাদের সামনে সব কিছু কাগজ আমি তুলে ধরছি। আর আমি আগামী দিনেও বলবো এই চক্রান্ত ভারতীয় জনতা পার্টির সাথে করা যাবে না। আমরা অনেস্টলি কাজ করি, আমরা গরিব মানুষজন হোক আর সাধারণ মানুষ, আমরা প্রত্যেককে নিজেদের সময় দিয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আমাদেরকে এই প্রশ্নগুলো করার আগে চিন্তা ভাবনা করবেন। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এটা একটা বড় প্রশ্ন, আমি ভুলে গেছিলাম, আমি আপনাকে ধন্যবাদ জানাবো মনে করে দেওয়ার জন্য। একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, যখন পোস্টমর্টম হয় তখন কিন্তু একটা রিপোর্ট ওখান থেকে আসে থানা থেকে, সেই রিপোর্টটাও আমাদের কাছে আসেনি। আর আমি আমাদের যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের টিএমসির যে সদস্য, মানে প্রধান যে আছে অসীমা পাল, তার কাছে এটা প্রশ্ন রাখবো যে আপনি ওই তদন্তটা কি, ওই তদন্ত করেছেন, ওই কাগজটা কি পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে আমাদের দিবেন, তাহলে আমাদেরও আরও সহযোগিতা করতে সুবিধা হবে, আমরাও এর জন্য প্রস্তুত আছি। আর আরেকটা প্রশ্নের আমি উত্তর চাইবো অসীমা পালের কাছে, যিনি প্রধান, যে আপনি একটুকু পরিষ্কার করে দেবেন তো, ওখানে যারা ফর্মটা ফিল আপ করেছিল, যারা অ্যাপ্লিকেশন করেছিল ডেথ সার্টিফিকেটের জন্য, তারা তো ওখানে লিখেছে আমার সংসদ হচ্ছে 4 নম্বর, আর যার বিরুদ্ধে কমপ্লেন অভিযোগ মিডিয়ার মাধ্যমে করেছে রাজু বিশ্বাস, তো সে দিতে পারবে না আমি দিতে পারবো? তো আমাদের ধোঁয়াশা আছে, কারণ আমাদের ট্রেনিংও হয়নি যে আমরা এত কিছু জানতে পারবো। তো অসীমা প্রধানের কাছে আমাদের এটা প্রশ্ন থাকলো, আপনি একটুখানি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানাবেন যে আমি 4 নম্বর সংসদের আমি দেব না উনি দেবে, এটা প্রশ্ন থাকলো। না, যখন অ্যাপ্লাই করা হলো একজন মেম্বার সিগনেচার করতে পারেন ভেরিফাই করে, সেক্ষেত্রে হচ্ছে পুলিশ ইনকোয়েস্ট রিপোর্ট, সেই সঙ্গে হচ্ছে পোস্টমর্টমের হচ্ছে রিপোর্ট, কজ অফ ডেটটা উল্লেখ করার, তার কাগজপত্র আপনাদেরকে দিয়েছিল দরখাস্ত করার সময়? না, একদম কিচ্ছু দেয়নি। আর উনি অ্যাকচুয়ালি উনি শুধু এই পেপারটাই দেখেছিল, একমাত্র এই কাগজটাই। আরে আরেকবার আমার কাছে যায়নি, একবারই শুধু গেছে। তো একবারই ওনার কাছে গেছিল, আর এই কাগজটাও দেখে উনি মানে অদ্ভুত দেখে নেয় যে চিন্তা ব্যাপার, এটা ফর্মটা তো ফিল আপ হয়নি ঠিকভাবে। উনিও চমকে যায় যে উনি রাস্তায় হতবাক হয়ে গেছে যে এইভাবে দিচ্ছে কেন, আর বাই প্রেশার বলছে আমাদের দিতেই হবে। তো এইভাবে তো প্রেশার করলে আমরা দিতে পারবো না, কারণ কালকে বিপদে ফাঁসলে আমাদেরই ফাঁসতে হবে, আর সঠিক কাজটা না করে আমরা ভুল পথে যাব না। প্রধানের পক্ষ থেকে অভিযোগ যে আপনারা বিজেপির হচ্ছে মেম্বার, এবং যে সংসদে উনি মারা গেছেন সেই এলাকাতেও বিজেপির সদস্য, আর সমর্থক হচ্ছে যে মেয়েটি মারা গেছে তার পরিবার তৃণমূলের সমর্থক, তাই আপনারা ডেথ সার্টিফিকেট না, এটা তো হাস্যকর ব্যাপার। সত্যি কথা বলতে মেয়েটা কখনো পার্টি পলিটিক্সে যুক্তও হয়নি, এটা বিনা কারণে তার উপরে পার্টির একটা মানে ছায়া দিচ্ছে, এটা খুব দুঃখজনক। কারণ মেয়েটা কখনোই পার্টিতে ইনভলভ ছিল না, ও নিজের মতোই থাকতো, ঠিক আছে? পরিবার কি পার্টিতে ইনভলভ? না, কখনো দেখিনি। তাদেরকে তো ভালো করে মানুষজন আশেপাশেরও চেনে না, ঠিক আছে? তো এই প্রশ্ন আসেই না, এটা একদম বিভ্রান্তমূলক, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে যাতে বিজেপির যে আমরা সদস্য মেম্বার যারা আছি তাদের প্রতি মানুষের ঘৃণা হয়, এটা ওরা চেষ্টা করছে। তো জনসাধারণকে বলবো আপনারা একটু বিবেচনা করবেন, আমাদের এই দুঃসময়ে আপনাদেরকে দরকার, আপনারা এই প্রশ্নটা প্রধানকেও করবেন বা কিছু আপনারা কমেন্ট করবেন, কারণ আমাদের যেভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এর উত্তর আপনাদেরই দিতে হবে। এখন বলছি যে লিখিত কোনো শোকজ বলছেন উনি, কালকে মিডিয়া লিখিত কোনো শোকজ করেছেন উনি, সেই বিষয়টা একটু দেখাবেন না? এই শোকজের ব্যাপারে আপনি তো বিরোধী দলনেতা, আপনার সহযোগী শোকজ হয়েছে, এই বিষয়ে আপনারা কি? না, আমরা আলোচনা করেছি, আমরা ভিডিও ম্যাডামের সাথে আলোচনা করব যে এভাবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে একটা অভিযোগ পড়ে যায়। আপনারা কালকে মিডিয়ার মাধ্যমে দেখেছেন, মিডিয়াতে কমপ্লেনটা গেল, মিডিয়ার মাধ্যমে মিডিয়া দেখছে পেছনে, কমপ্লেনটা নিয়ে যাচ্ছে প্রধানের কাছে, কমপ্লেন গেল, কমপ্লেন করার সাথে সাথে প্রধান তদন্ত না করে সেখানেই কিন্তু একটা বিবৃতি দিয়ে দিল, একটা বাইট দিল সাংবাদিককে। তো এটা তো ওনার উচিত হয়নি, ওনার তদন্ত করা উচিত ছিল। যে একটা আমার কাছে একটা কমপ্লেন আসলো, সেটা তো যাচাই করার বিষয় ছিল। আপনি প্রধান, একটা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে 11টা সংসদের আপনি প্রধান, আপনার এটা বিবেচনা করা উচিত ছিল। আর তার কিছুক্ষণের মধ্যে আপনি 29 তারিখে, আপনি ভালো করে দেখুন এখানে কালকের ডেট দেওয়া আছে, আপনারা সবাই জানেন এটা ঘটনাটি কিন্তু কালকেই ঘটেছিল। আর যেটা
আপনার অভিযোগ উঠেছিল সেটাও কিন্তু তারা কালকেই করেছিল, গতকালই অভিযোগ করেছিল। তো কালকেই অভিযোগ করে কয়েক ঘন্টার মধ্যে তার বাড়িতে এই অভিযোগ পৌঁছে যায়, এটা তো সম্পূর্ণ চক্রান্ত, এটা প্রধানের চক্রান্ত পরিষ্কার। হ্যাঁ, ইনি আপনার হচ্ছে এটা 3 দিনের মধ্যে উনি জবাব চাইছেন, ঠিক আছে, না হলে তিনি ব্যবস্থা নেবেন। কি জবাব চেয়েছেন? যে কেন দেওয়া হয়নি? হ্যাঁ, এর উত্তর চাচ্ছেন তিনি, কিন্তু এই উত্তরটা তো তিনি আরও সময় নিয়েও জানতে পারতেন। হ্যাঁ, এটাও একটা ভালো প্রশ্ন, আপনাকে ধন্যবাদ জানাবো আপনাকেও। আমরা স্টেট ফার্ম কলোনি যে এলাকা, স্টেট ফার্ম কলোনি ইসলামপুর জিপির মধ্যেই পড়ে, সেখানে আর কিছুদিন না 10-15 দিন আগে একটা ঘটনা ঘটে, মানে আমরা একটা দুর্নীতিমূলক কাজে বাধা দিই, আর সেখানটাতে যে মেম্বার ছিল ওই স্কুলের, যে স্কুলের নামে কাজটা করা হচ্ছে, এই স্কুলের হচ্ছে প্রেসিডেন্ট সাধন দাস তার নাম, আপনারা মিডিয়াতে হয়তো দেখেছেন। তো আমরা সেখানে প্রতিবাদ তুলে ধরি, যে প্রতিবাদ করি যে এই ধরনের কাজ, লো কোয়ালিটির কাজ হচ্ছে, আমাদের শিডিউল দেওয়া হোক, আমরা শিডিউল দেখে করব। আমাদের ওখানে কিছু জনসাধারণও ছিল সেখানকার, তারাও শিডিউল চাচ্ছে, শিডিউল তো দেওয়াই হয়নি। রীতিমতো কদিনের মধ্যে খুব তাড়াতাড়ি সেটাকে উদ্বোধন করা হয়, এবং উদ্বোধন করা হয় কানাইলাল আগরওয়াল, আমাদের এখানকার জেলার সভাপতি টিএমসি, তার দ্বারা। হয়তো তিনিও এত কিছু জানেন না। তো আমাদের এটা খুব খারাপ লাগলো যে উনি যেখানে বিবাদের একটা জায়গা, বিবাদিত জায়গা, সেটা তদন্তের জন্য আমরা বিডিও ম্যাডামকে চিঠি করে অ্যাপ্লিকেশন দিয়েছি, তার তদন্ত এখনও শেষ হয়নি আমরা যেটুকু জানি, তারপরে ওখানে উদ্বোধন হয়ে গেল। তো সেটা আমার মনে হয় প্রধানের খুব খারাপ লেগেছে, তার জন্য আমাদেরকে তারপরে কিছুদিনের মধ্যে টার্গেটটা শুরু হয়ে গেল, মানে বেশি দিন না, 10-15 দিন। আগামীতেও হয়তো আরও টার্গেট করবে, কারণ কেবল তো 10 দিন হয়েছে, এরপরেও হয়তো আমরা আরও কিছু পারবো। তো দেখি, আমরা সততার সাথে আছি, আমরা লড়াই করব। আপনি কি কারণে সিগনেচার করেননি? আপনি কি এটা প্রধানকে জবাব দেবেন 3 দিনের মধ্যে? হ্যাঁ, সাংবাদিক তো অবশ্যই বললাম। দেবো। সেটা হচ্ছে ওনার ভাই যে রাজু বিশ্বাস, উনি বলেছেন যে ওনাদের পাশে আমরা নেই, সেই কথাটা কিন্তু একদম মিথ্যে। যখন মারা গেছে শোনার পরে আমার হাজব্যান্ড ওই হসপিটালে যান, আর আমি ওনাদের বাড়িতে যাই, হসপিটালে থাকা, ওনাদের সঙ্গে থাকা, তারপরের দিন পোস্টমর্টম হওয়া, সেই বডিটাকে বাড়িতে এনে তারপরে শ্মশানে নিয়ে যাওয়া, সম্পূর্ণ কাজটা কিন্তু আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে ওনাদের সঙ্গে ছিল। তো উনি কিভাবে এইখানে বলে যে আমাদের সঙ্গে ছিল না, আর ওই রাজু বিশ্বাস বলে আমি নাকি পড়াশোনা জানি না, ও এই ব্যাপারটা কিন্তু ও অন্যায় কথা বলেছে, সেটা কিন্তু ওকে স্বীকার করতে হবে। আর প্রধান বলেছে যে আমাকে শোকজ করলো, কিন্তু সেটা আমি 3 দিনের মধ্যে আমি বিডিও অফিসে যাব, বিডিও ম্যামের সঙ্গে কথা বলবো, তারপরে ওনার সঙ্গে আমি কথা বলবো। কতবার এসেছিল ওনারা আপনার কাছে সই করাতে? কতবার এসেছিল? একবার আসছিল ওই রাস্তায়, আর আমাদের বাড়িতে একবারও কাগজ নিয়ে আসেনি, রাস্তায় আসছে। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। গতকাল অজিত বাস কলোনির আমাদের 3 নম্বর সংসদের একটা মহিলা, তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা বিশ্বাস। সে হচ্ছে কিছুদিন আগে 20 তারিখে আপনার হচ্ছে রাস্তায় কোনো এক ঘটনার মাধ্যমে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে উনি মারা যায়। তো সেটা মারা যাওয়ার পর তার ভাই রাজু বিশ্বাস, সে হচ্ছে আপনার ডেথ সার্টিফিকেটের জন্য ওই 3 নং সংসদে যে মেম্বার, তার সাথে যোগাযোগ করে, এবং ওই বিষয়কে ইস্যু করে ও একটা গতকাল মিডিয়াতে কিছু অভিযোগ করে। তো সেই অভিযোগকে খণ্ডন করার জন্য আজকে আমরা বসছি। তো আমি প্রথমেই বলবো যে আপনারা যে ওয়ার্ডের মেম্বার, ওখানকার 3 নম্বর সংসদে যে মেম্বার, যার বিষয়ে মেন অভিযোগ, তিনি প্রথমে কিছু বলুন। ইনি হচ্ছেন সেই মেম্বার। কি নাম আপনার? কোন সংসদের মেম্বার আপনি? নমস্কার, আমি 3 নম্বর সংসদের মেম্বার অজিত বাস কলোনি। আমি মানে কি নাম আপনার? পূর্ণিমা বর্মন। আচ্ছা, কি হয়েছিল? কি হয়েছিল? এটা হয়েছিল, মেয়েটা মারা গেছে, তো ডেথ সার্টিফিকেটের জন্য আমাদের বাড়িতে যায়, সেইখানে আমি থাকি না, আমি ছিলাম বিডিও অফিসে, আমার ট্রেনিং চলতেছিল উৎকর্ষ বাংলার, এটা সেইখানে আমার ছেলে বলছে আমি বাড়িতে নেই, সেইখানে আমি তো কেউই ছিলাম না, বাড়িতে এসে খবর শুনি মা এইভাবে আসছিলো। কবেকার ঘটনা? কবে এটা এসেছিল? পরশুদিন আসছিলো। আচ্ছা, পরশুদিন আসার পর সে আমাকে রাস্তায় ধরে, পরশুদিনই সে রাস্তায় ধরে, যে বলে এখানে একটা সিগনেচার করতে হবে। তো আমি বললাম যে আমি তো এইখানে কোনো সিল টিল নিয়ে আসিনি, আমি এখানে কেমন করে সিগনেচার করব। তাও দেখলাম যে এইখানে তো সিগনেচার করার দায়িত্ব আমার, কিন্তু দেখি ওইখানে কয়েকটা ঘর ফাঁকা আছে। তখন আমি আমার হাজব্যান্ডকে ফোন করি যে এই ব্যাপার, এই সিগনেচার করতে বলছি, রাস্তার মধ্যে আমি দাঁড়ায় আছি, টোটোতে উঠবো। তো উনি বললো যে হসপিটালে মারা গেলে তো হসপিটাল থেকেই কাগজটা দেয়, তুমি এখানে সিগনেচার কেমন করে করবে।
তো আমি সে পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সেটা জানা হলো যে এখানে যে হসপিটালে মারা যায় সেইখানে সেটা সিগনেচার করা যায় না, হসপিটাল থেকেই ডেথ সার্টিফিকেটটা দিবে। তো ব্যাপার হচ্ছে তারপর কি হলো? আপনি যখন তারপর তারপর ভিডিও অফিসে আপনার সঙ্গে কি হয়েছে? ডেথ সার্টিফিকেট ওটা মানা করার পরে ওই ছেলেটা তো রাজু বিশ্বাস, ওই ভাইয়ের নাম, মেয়েটার প্রিয়াঙ্কা বিশ্বাস যে মারা গেছে তার ভাইয়ের নাম রাজু বিশ্বাস, সে ওইখান থেকে চলে যায়, বলে আমি পুলিশের কাছে যাই। তো আমি ওইখান থেকে বাড়ি চলে আসছি। তারপরের দিন আমি বাড়ি চলে আসার পরে তারপরের দিন সে ওর মা বিকেলবেলা আসে, ওনাকে আমি বললাম যে আমি তো সিগনেচার করব না বলিনি, আমি তো সিগনেচার করব। এর জন্য আমি ওনাকে আরেকবার বললাম তুমি পঞ্চায়েতে যাই শোনো কি বলে, তা আমি সিগনেচারটা করে দেবো। তো উনি ওইখানে বললো ঠিক আছে আমি তাহলে যাই, আর হসপিটালের কথা বললাম ওইখানে গিয়ে তুমি যোগাযোগ করো। তো ওইখানে উনি যাওয়ার কথা বললাম, তো আমি একবারও বলিনি আমি ওইখানে সিগনেচারটা করব না। তদন্তের বিষয় না, এটা তদন্তের বিষয় আছে যে কিভাবে উনি মারা গেল সেটা আমাকে একটু দেখতে হবে। তারপরে কি হলো? পঞ্চায়েত থেকে আপনাকে পঞ্চায়েত থেকে শোকজের ব্যাপারটা আমার হাজব্যান্ডের সঙ্গে যে কি আলোচনা হয়েছে আমি সেটা জানি না, আমি বিডিও অফিসে ট্রেনিংয়ে ছিলাম। তো আমাকে পরে জানালো যে এই ব্যাপারটা, তো প্রধান যে আমার সঙ্গে এইভাবে শোকজটা সরাসরি করে দিবে, আমার সঙ্গে কথা হয়নি, তার আমার হাজব্যান্ডের সঙ্গে কথা হয়েছে, আর আমাকে ডাকেও নি, আমার সঙ্গে কোনো কথা হয়নি। তো এইভাবে আমাকে অপমান, মিথ্যে অপবাদ দিয়ে শোকজ দেওয়াটা সেটা ওনার কি মানে কি, এটা আমার অন্যায় যে আমি এটা ইনকোয়ারি না করে কিভাবে আমি সইটা করতে পারি। প্রিয়াঙ্কা বিশ্বাসের যে মৃত্যুটা, সেই মৃত্যুটা 20 তারিখ বলছেন আপনারা, এবং সেটা হচ্ছে একটা পথ দুর্ঘটনা হয়েছিল বাবুপাড়া এলাকাতে, এটা আমরা সংবাদ মাধ্যমে প্রত্যেকেই জানি। তো সেই বিষয়ে হচ্ছে যদি তার পোস্টমর্টম হয় তাহলে হসপিটাল থেকে একটা ইনকোয়েস্ট, এখন অনলাইনে সমস্ত কিছু হয়, সেই ইনকোয়েস্ট কি কপি বা আপনার কাছে এসেছিল? না, আমার কোনো পোস্টমর্টম হয়েছে তার রিপোর্ট, পুলিশ ফাইনাল রিপোর্ট আপনার হাতে দিয়েছিল? না, কোনো কপি টপি আমাকে দেওয়া হয়নি। আর ওরা দুবার আমার কাছে আসেও নি কাগজ নিয়ে যে এখানে সিগনেচারটা করে দাও, এই ব্যাপার আছে, কোনো ইস্যু আমাকে বলেনি যে আমাদের খুব তাড়াতাড়ি কিসের এই ব্যাপারটা নিয়ে, সেই কথাটা আমাকে কোনো দিন আলোচনা করেনি। আপনি ফর্মে লিখেছিলেন কোন আপনাকে তো ফর্ম ফিল আপ করলে তার সিগনেচার করতে হয় যেহেতু আপনি জনপ্রতিনিধি, কোন জায়গাতে ফিল আপ ছিল না মনে হচ্ছে আপনার? তা আমার মনে হলো ওই আমি জানি যে এইটুকু যে ওর বিয়ে হয়েছিল, সেইখানে হাজব্যান্ডের যে নামটা লেখা থাকবে সেই হাজব্যান্ডের জায়গাটা ফাঁকা ছিল, তাই আপনি সিগনেচার করেন? হ্যাঁ, তাই আমি সিগনেচারটা করিনি, যে দেখি আমি আগে শুনে দেখি যে কি ব্যাপারটা, তার ডিভোর্স হয়েছে কি না কি আছে সেটা আমাকে শুনতে হবে, জানতে হবে। আর এত তাড়াতাড়ি তো আমি একটু বোঝার জন্য আছি, বুঝতে হবে, সময় লাগবে। তিনি মারা গেছেন, তিনি কি আপনার সংসদ এলাকায় মারা গেছেন? না, আমার সংসদ এলাকায় মারা যায়নি, আমার সংসদের মেয়ে মারা গেছে বাবুপাড়া। অন্য সংসদে পড়ে কি সেটা? হ্যাঁ, অন্য সংসদে পড়ে। বাবু আপনার সংসদে পঞ্চায়েত প্রধান যে আপনাকে শোকজ করলো, এই ব্যাপারে কি আপনারা আইন কোনো ব্যবস্থা নেবেন? না, পঞ্চায়েত প্রধান যে আমাকে না বলে, সেটা আমি বিডিও ম্যামের সঙ্গে কথা বলবো, বিডিও ম্যামকে জানাবো যে এটা একদিনের মধ্যে কি এটা শোকজ দেওয়া, আমার একটা মেম্বারের নামে বদনাম করা, সেটা তো উনি করতে পারেন না। আমরা কি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হিসাবে তিনি সেটা তো অপমান আমাকে ছড়াতে পারেন না। কি মনে হচ্ছে প্রধান কি ইচ্ছাকৃতভাবে আপনাকে বদনাম করার চেষ্টা করছে? হ্যাঁ, এটা তো আমার একদম শিওর যে প্রধান ইচ্ছাকৃতভাবেই সেটা আমাকে চক্রান্ত করে এইভাবে করছে। কি কারণ তার জন্য, কেন চক্রান্ত? সেটা আমি এখন ওনার কারণটা আমি বলতে পারছি না, কেন আমার সঙ্গে ওনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, কথাই হয়নি। আপনার নাম? আমার নাম পূর্ণিমা বর্মা। বললাম আপনি পূর্ণিমা দেবী যখন সিগনেচার করলেন না, তারপরে প্রধানের পক্ষ থেকে বা তার প্রতিনিধির পক্ষ থেকে আপনার সঙ্গে কখনো এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে, ফোনে কথা বলা হয়েছে? না, আমার সঙ্গে কথা বলা হয়নি, আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলা হয়েছে, সেটা আমি বাড়িতে বিকেলে আসছি, তার মাধ্যমে জানলাম যে এই ব্যাপার কথা আমার সঙ্গে কথা হয়েছে।